হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেবো সেই ভিডিওটি নেওয়া হয়েছে জিল্লুর রহমান ইউটিউব চ্যানেল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে ভারত বিএনপিকে মানাতেই পারছে না। মাসুদ কামাল আর জিল্লুর রহমানের মধ্যে কথোপকথন হয়েছে এই টাইটেলের উপর ভিত্তি করে। তবে টাইটেলটা দেখে আমার ভীষণ ভীষণ হাসি পাচ্ছে। তার কারণ আহ, ভারত বিএনপিকে মানাতেই পারছে না। আদেও কি ভারত বিএনপিকে মানানোর চেষ্টা করেছে? আমার প্রশ্ন কিন্তু এখানে। আদেও কি বিএনপিকে ভারত তেল লাগিয়েছে যে মান যাও? এটা কি বলেছে কখনো? আমার প্রশ্ন কিন্তু এখানে। জিল্লুর রহমান সাহেব, আপনি এই টাইটেলটা লিখে বাংলাদেশের সাধারণ মানুষদের কি বোঝাতে চেয়েছেন সেটাই কিন্তু আমি ভাবছি। আমার প্রশ্ন কিন্তু সেখানেই। বিয়ে বাড়িতে যখন ফুপা আসে না, ফুপা, তো ফুপা আসলে ফুপা চায় যে তার যত্ন আপ্যায়ন একটু বেশি বেশি হোক। যখন একটু যত্ন আপ্যায়ন কম হয়ে যায় না, তখন ফুপা কিন্তু মুখ ফুলিয়ে বসে থাকে। হুম, মুখ ফুলিয়ে বসে থাকে। এবং শ্বশুর বাড়ি এসেছে যখন, তার একটু আপ্যায়ন একটু বেশি তো হবে। তো সে বিয়ে বাড়ির লোকজন কি করে, একে একে তার কাছে যায়, তার হাত ধরে, তাকে বোঝানোর চেষ্টা করে, তাকে মানানোর চেষ্টা করে। কিন্তু সে তো তার ইসেই মগ্ন, গাল ফুলিয়ে বসে আছে। একটু যত্ন বেশি পাবে, একটু বেশি লোক আসবে তার কাছে, আপ্যায়ন পাবে। মানে সেই জিনিসটা যখন না হয় তখন তো সে মুখ ফুলিয়ে বসিয়ে থাকে। তো তার কাছে একে একে সবাই যায়, তারপরে সে মানে। তো ভারত তো বিয়ে বাড়ি, এখন বিএনপি মুখ ফুলিয়ে বসে আছে, তো ভারত সরকার তাকে মানানোর চেষ্টা করছে, বিদেশ মন্ত্রী তাকে মানানোর চেষ্টা করছে বিএনপিকে। আরে বিএনপি মানে না মানে তাতে ভারতের কি যায় আসে রে ভাই? ভারতের কি যায় আসে? আর ভারত কেন বিএনপিকে মানাতে যাবে? কি দরকার? বিএনপিকে এই জন্যই মানাতে যাবে যে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়েছিল বিএনপি জামায়াত সরকারের সময়, ভারতের যে নর্থ ইস্টের ভিতর অশান্তি ফেলানোর জন্য। ভারত সেই বিএনপিকে মানাবে যে বিএনপি ভারতের ক্ষতি করার চেষ্টা করেছিল, তাকে বিএনপি, সেই বিএনপিকে মানাবে ভারত? আরে যাও রে ভাই, যাও। বাংলাদেশের ক্ষমতায় বিএনপি আসলো কি আসলো না, তাতে ভারতের কি যায় আসে? ভারত সরকার কেন তাকে মানাতে যাবে? কি টাইটেল রে বাবা! ভারত বিএনপিকে মানাতেই পারছে না। আদেও কি বিএনপিকে মানাতে চায় ভারত? ভারত তো চায় বিএনপি যাতে বাংলাদেশের ক্ষমতায় না আসে। ভারত চাইবে বিএনপির মতো একটা দল যাতে আর মাথা চাড়া না দিয়ে উঠতে পারে। তার কারণ ভারত তার অভ্যন্তরীণ সুরক্ষা, শান্তি বজায় রাখতে চায়। তাতে তার যে পর্যন্তই যাওয়া দরকার সে পর্যন্তই যাবে। কিন্তু বিএনপিকে মানানোর কখনোই চেষ্টা করছে না ভারত। বরং বাংলাদেশের ক্ষমতায় যদি বিএনপিকে আসতে হয়, তাহলে ভারতকে মানাতে হবে বিএনপিকে, এবং প্রতিশ্রুতি দিতে হবে যে তারা এই ভুল আর জীবনে কোনোদিন করবে না। এটাও বিএনপিকেই ভাবতে হবে, ভারতের ভাবার কিছু নেই এখানে। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখি, আর ভিডিওর মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিখ্যাত প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামাল ভারতের বয়কট সম্পর্কে নিয়ে কি কি বলেছেন আগে সেটা জানি, তারপর মাসুদ কামালকে আমি অবশ্যই তার
উত্তর দিব। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখি। আপনাদের স্বাগত জানাই আমাদের কথা শুনবার জন্য। আমাদের এই কারণে বললাম, আজকে আমার সঙ্গে কথা বলবার জন্য আছেন দেশের একজন সিনিয়র সাংবাদিক। এই মুহূর্তে তাকে আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সারও বলতে পারি, এই কারণে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রচুর কথাবার্তা বলেন নানা বিষয় নিয়ে, জাতীয় এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বিশ্লেষণ করেন, এবং সেটি দর্শকদের মধ্যে জনমনের নানা রকমের প্রভাব বিস্তার করছে বলেই আমার ধারণা। তো আমি তার কাছ থেকে বোঝার চেষ্টা করব যে অভ্যন্তরীণ রাজনীতি এবং বহিঃ সম্পর্কের বিষয়টা একটু আলোচনা আনতে চাই। যে বাংলাদেশের রাজনীতিতে তো বিভিন্ন দেশের প্রভাব আমরা স্বাধীনতার পর থেকেই দেখছি, এটা ক্রমশ বেড়েছে, কখনো খানিকটা স্থিমিত ছিল। 2007-এর 7ই জানুয়ারি 2024-এর নির্বাচনকে কেন্দ্র করে আমরা পশ্চিমা বিশ্বের রাশিয়া, চায়না, ভারত সবারই ভূমিকা দেখলাম। বাংলাদেশে ভারতের ভূমিকা নিয়ে সরকার পক্ষ তাদের সন্তোষ প্রকাশ করছে। ভারতীয়রাও প্রকাশ্যে একটা অবস্থান বোঝাই যাচ্ছে যে তারা ক্ষমতাসীনদের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে, আরো বিশেষভাবে বললে তাদের অবস্থান। ভারতীয় গণমাধ্যম, বুদ্ধিজীবীরা, প্রাক্তন কূটনীতিকরা এবং সরকারের ব্যক্তিগত প্রত্যক্ষ পরোক্ষ ভাবে, এবং তাদের ভূমিকা তারা কিভাবে এই নির্বাচনটা অনুষ্ঠানে সহায়তা করলো কিংবা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আটকে দিল, সেগুলো এখন তারা কথাবার্তা বলছে। সাম্প্রতিককালে আমরা পিনাক রঞ্জন চক্রবর্তী, বিনা সিটি, তাদের কথাবার্তা খানিকটা বেরিয়ে এসেছে, যারা বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। অন্যদিকে আমরা যেটা দেখছি যে একটা মুভমেন্ট, সামাজিক মাধ্যমের সূত্র ধরেই মুভমেন্টটা খানিকটা এগোয়ার চেষ্টা করছে। কতটা সফল হবে সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন থাকবে। বা ইন্ডিয়া আউট প্রোগ্রাম, যেটা অনেকটা মালদ্বীপের ইন্ডিয়া আউট প্রোগ্রামের আদলে এক সময় নেপালও সেটা ছিল, অনেক দেশই এরকম বিভিন্ন সময় ছিল। আমরাও এক সময় সেই স্বদেশী আন্দোলন বা ব্রিটিশ আমলে এই ধরনের আন্দোলন ছিল। আপনি কি দেখেন আসলে এই মুভমেন্ট কি দেখেন, বা ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গাটা যেখানে দাঁড়িয়েছে এখন, সেটার ভবিষ্যৎ কি দেখেন? আসলে কিভাবে নিচ্ছে ভারতে, ভারত কিভাবে আসলে শুধুমাত্র আওয়ামী লীগের উপরে নির্ভর করে ভবিষ্যৎ, ভারতও বাংলাদেশকে বদলাতে পারবে না প্রতিবেশী হিসেবে, বাংলাদেশও পারবে না ভারতকে প্রতিবেশী হিসেবে বদলাতে, এবং দুই দেশের মধ্যে একটা উষ্ণ ভালো সম্পর্ক থাকা দরকার। কিন্তু সেটা আসলে আস্তে আস্তে জনগণের মধ্য থেকে, ভেতর থেকে, এবং আমি যেটা লক্ষ্য করি যে তরুণ সমাজের ভেতরেও একটা নানা কারণে ক্ষোভ তৈরি হচ্ছে। এটা অনেকটা পলিটিক্স এর কারণে, নির্বাচনের কারণে, এর বাইরেও আরো নানা দিক আছে যে কারণে অনেকের মধ্যে নানা রকমের ক্ষোভ তৈরি হচ্ছে। আপনি কি দেখেন? এখানে আপনি দুটো প্রসঙ্গ এনেছেন, কিন্তু একটা হলো ভূরাজনৈতিক প্রেক্ষিতটা, আরেকটা হলো অতি সম্প্রতি যে একটা আপনার ক্যাম্পেইন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে সেটা ছোট ছোট রাজনৈতিক কিছু দল কথাবার্তা বলছে, বিএনপির কোন কোন নেতা এটা নিয়ে কথা বলছেন। রাইট 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 এখানে দুটো প্রসঙ্গ, দুটোই কিন্তু বেশ বড় প্রসঙ্গ। আমি কোনটা আগে বলবো? আচ্ছা, আমি আপনার তাহলে ওই রাজনৈতিক প্রসঙ্গটা আমি ছোট করে বলি। ওটা হলো, দেখেন, ভারত রাজনৈতিক ভাবে এবং সাংস্কৃতিক ভাবে আওয়ামী লীগের উপর নির্ভর করে, এটা হলো একদম রিয়েলিটি। এবং কিছু ঘটনাও আছে এরকম, যেমন ধরেন বিএনপি আমলে 10টা অস্ত্র, এই ঘটনাটা ভারত আমার ধারণা ভুলতেই পারে না, এবং সে কারণে তারা বিএনপির উপর কোনোভাবেই আস্থা রাখতে পারে না। এবং তারা সবসময় চায়, ভারত দেখেন, ভারতের আশেপাশে যতগুলি দেশ আছে, প্রতিবেশী দেশ যতগুলো আছে, সবগুলোর মধ্যে তারা সবচেয়ে আরামে আছে আমাদের সঙ্গে। তাদের প্রতিবেশী ইন্ডিয়ার সঙ্গে আপনার নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ, ভুটানের সঙ্গে সম্পর্ক খারাপ। ভুটানের তেমন কিছু করার নাই, ওটা বাদ রাখি, ওটা তেমন গুরুত্বপূর্ণ না তাদের জন্য, তারপরে অতটা ভালো না। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ, ওনাদের মালদ্বীপের সঙ্গে সম্পর্ক তো খারাপ, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক খারাপ। তো এখন কোন দেশের সঙ্গে তাদের কিন্তু সম্পর্ক ভালো না, এবং এটা আমি মনে করি যে এটা ভারতেরই সমস্যা। কারণ এতগুলি দেশের সবাই খারাপ, ভারত একা ভালো, এটা তো হইতে পারে না রে ভাই। এটা আমি মনে করি ভারতেরই সমস্যা। সেই জায়গায় ভারত আমাদের সঙ্গে যা কিছু করছে, আমরা সেটাকে সানন্দে গ্রহণ করছি, মানে আমরা মানে আমাদের সরকার সেটাকে সানন্দে গ্রহণ করছি। এখন যদি এমন একটা সরকার পেয়ে যায় ভারত,
তাকে তো ভারত সাপোর্ট দেবেই, এবং ভারত সেই মাসুদ কামাল সাহেব, আপনি কি করে এটা বলতে পারেন ভারতের সম্পর্ক নেবারহুডের সাথে খারাপ? একমাত্র পাকিস্তানের সাথেই বিগত ৭৫ সাল ধরে ভারতের সম্পর্ক খারাপ। আর পাকিস্তানের সাথে কেন ভারতের সম্পর্ক খারাপ সেটা অবশ্যই আপনার কোনো অজানা নয়, বা আপনাদের সবকিছুই জানা সত্ত্বেও এই ধরনের কথাগুলো কি করে বলেন যে ভারতের সাথে তাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে সবারই সম্পর্ক খারাপ। শ্রীলঙ্কা ভারতকে ছেড়ে চায়নার কবলে পড়ে তাদের যে বন্দরগাহ ১০০ বছরের জন্য চায়নাকে দিয়ে দিতে হয়েছে। সেখানে শ্রীলঙ্কা বুঝতে পেরেছে যে চায়না তাদের জন্য কতটা সুখকর আর কতটা দুঃখময়। মালদ্বীপ ইদানিং যখন চীনের কবলে পড়েছে তখন বুঝতে পেরেছে চীনের থেকে কোনো কিছু পাওয়া যে কতটা দুষ্কর, আর সেটা পেলে যে কি কি হারাতে হয় সেটাও কিন্তু মালদ্বীপ বুঝতে পেরেছে। আপনি ভিডিওটা তৈরি করছেন, আপনার যে মুস্কুরাহাট, আপনার যে মুখের হাসি, সেটা অবিকল সামনে চলে আসছে যে আপনি কতটা ভারত বিদ্বেষী, ভারতের প্রতি কতটা ঘৃণা রাখেন, সেটা আপনার হাসিতে ফুটে উঠছে। মাসুদ কামাল সাহেব, মালদ্বীপও স্যালেন্ডার করে দিয়েছে, ইদানিং স্যালেন্ডার করে দিয়েছে মালদ্বীপ। মালদ্বীপের অর্থনীতি বা জিডিপি আর বা বৈদেশিক রিজার্ভ সব চলে গেছে, শেষ হয়ে গেছে। এখন কোনো মানে প্রজেক্ট চালু করার মতো পয়সা তাদের কাছে নেই। ভারতের সাথে বিদ্বেষ রাখলে কি হতে পারে? মালদ্বীপের যে মইজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়ে ক্ষমতায় এসেছিল, সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। থাকলো নেপালও চায়নার দিকে ঝুঁকছিল, সেখান থেকে ব্যাকে চলে আসছে। এবং ভুটানের সাথে ভারতের যে একটা সম্পর্ক রয়েছে, ভুটানকে যে সিকিউরিটি ভারত সরকার দিয়ে থাকে, তো ভুটানের কথা আপনার না বললেই চলবে। আফগানিস্তানের কথা আপনি বলেছেন, আফগানিস্তানের সাথে ভারতের বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। সে যখন গণতন্ত্র সরকার ছিল তখনও ছিল। বর্তমান সময় যা তালেবান রয়েছে তাদের সাথেও ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে। ভারতের প্রজেক্ট ওখানে চলছে এবং তালেবান সরকারকে ভারত মান্যতা দেয়নি রাজনৈতিকভাবে, সেটা ঠিক আছে, কিন্তু মানবিক দিক দিয়ে আফগানিস্তানকে সব ধরনের সহায়তা ভারত সরকার করছে। এটা আপনারাও জানেন এবং দুনিয়াও দেখছে। শুধু আপনি অস্বীকার করলে তো হবে না। শুধু বাংলাদেশ যদি অস্বীকার করে তাতে বিশ্ব সেটা যে মেনে নেবে, এটা আপনি কি করে আশা করেন? যদি এটাই হতো তাহলে আমেরিকা তো ভারতের উপরেই মানে উপর দিয়ে ঝাঁপিয়ে যেয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিত। বিএনপি চেয়েছিল আমেরিকার কাঁধে ভর করে বাংলাদেশের ক্ষমতায় ফিরতে। আর আপনি তো বললেন যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ার পর থেকে ভারত আর বিএনপিকে বিশ্বাস করে না। আপনি করতেন? আপনার সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করতো তাহলে আপনি কি করতেন না? তো তেমনি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বা ভারতের সুরক্ষার জন্য যে থ্রেট হয়ে দাঁড়াবে, তার সাথে ভারতের মোকাবেলা তো সবসময় থাকবে। কাজটাই করছে। এবং আওয়ামী লীগ আরো বেশি বেশি কি বলতে হবে বলে, যেমন ধরেন আমি আমাদের স্বাধীনতা দিবসের দিন সীমান্তে গুলি হলো, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনলাম দোষ নাকি আমাদের, আমরা ওখানে গেছিলাম কেন? হ্যাঁ, এগুলি যেমন বলছে মারা গেছে একজন,
হ্যাঁ, একজন মারা গেছে, একজন আহত হয়েছে, এটা নাকি দোষটা কি আমাদের? আমরা গেলাম কেন ওখানে? এবং ওরা মাসুদ কামাল সাহেব, আপনি হাঁটছেন কেন? আপনি হাঁটছেন কেন? ভারত ফেন্সিং করে রেখেছে, ভারত ফেন্সিং করেছে কমসে কম 500 মিটার ভিতরে। নিজেদের সীমানা, নিজেদের জমি ছেড়ে দিয়ে 500 মিটার ভিতরে, ভারতের সীমানার ভিতর, ভারতের জমির ভিতর ফেন্সিং করে রেখেছে। আপনি তো ওই পিলারটাই ক্রস করে এই 500 মিটারের ভিতরেই আসতে পারেন না। আপনি এসেছেন কেন? আপনার যে কামাল সাহেব, আপনারা বারবার নির্বাচন প্রত্যাখ্যান করবেন, নির্বাচনে অংশগ্রহণ নেবেন না, সেখানে জনগণ কি করে ভোট দেবে? কাকে ভোট দেবে? বিএনপি বারবার কেন বাংলাদেশের নির্বাচন প্রত্যাখ্যান করছে? কেন তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না? এই যে রাস্তায় দাঁড়িয়ে ইন্ডিয়া আউট, ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট করে যে চিল্লাচ্ছেন, এতে কি বিএনপি ঠিক করছে? বিএনপি তো তার প্রতিবাদ, সে তো তার সংসদ ভবনের ভিতর, সরকারের ভিতর বিরোধিতা করতে পারে। যখন সরকারের ভিতর বিরোধিতা করবে, তখন সঠিক ডিসিশনটা আসতে পারে, বাংলাদেশের জনগণ বুঝতে পারে যে বিএনপির আগামী যে পরিকল্পনা কি, সেটা তারা জানতে পারে, সরকার কোথায় ভুল করছে তার সম্পর্কে জানতে পারে। অথচ আপনারা মানে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, অথচ ভারতের উপর দোষ দিবেন যে ভারত তাদেরকে বসিয়ে রেখেছে, ভারত তাদেরকে সাপোর্ট করেছে, ভারত রাজনৈতিক কূটনৈতিকভাবে সাপোর্ট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। এটা কোনো যুক্তি? এটা কোনো লজিক্যাল? এটা কি এটা কোনো কথা যে ভারতের মানুষ বা ভারতের ভোটাররা যে কি ভোট দিয়ে এসেছে? দিয়েছে তো বাংলাদেশের জনগণ। সে 4 ভোটেই জিতুক আর 1 ভোটেই জিতুক, তার কারণ থেকে তো ময়দান খালি পেয়েছে, সেখানে গোল তো আওয়ামী লীগ কি দেবে? বিএনপি কেন খেলেনি? কেন খেলার মাঠ ছেড়ে বেরিয়ে গেছে? সেটা আপনারা বিএনপিকে প্রশ্ন করুন। বিএনপির লেসপেন্সার হয়ে ভারতকে প্রশ্ন করছেন, সরকারকে প্রশ্ন করছেন, এ কোন ধরনের কথাবার্তা? আপনারা আপনার দেশের যে বিরোধী দল তাদেরকে প্রশ্ন করুন, তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করেনি? নির্বাচনে অংশগ্রহণ করতো, তারপরে যদি তারা ভোটে কোনো গড়মিল করতো আওয়ামী লীগ, তখন আপনারা এই সমস্ত লজিক দিতে পারতেন যে ভারতের সহায়তায় তারা ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। সেটা কিছুই না। আপনারা ভারত বিদ্বেষী, এটা আপনারা দেখাবেন সব সময়ের জন্য। লাভ নাই। নীতি নৈতিকতার কথা আপনি ঠেকায় পড়লে বলবেন, আর অন্য সময় বলবেন না, তা তো হয় না রে ভাই। তো ভারতের পাত্তা দেয় না, যাদেরকে পাত্তা দিলে চলে যায় তাদেরকেই পাত্তা দেয়। তাদের হিসাব তো ক্লিয়ার। আমাদের সরকারের ভূমিকার কারণে তারা আমাদের সরকার, এই আওয়ামী লীগকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। বিএনপির বোঝা উচিত যে ভারতের প্রত্যাশা, ভারতের সহানুভূতি কামনা করে কোনো লাভ নেই তাদের জন্য। তারা যা কিছুই করুক না কেন, তাতেও ভারত তাদের উপর আওয়ামী লীগের যে বেশি সন্তুষ্ট হবে না। এবং আসলে বিএনপি তো চেষ্টা করেছে এই অর্থে বলছি যে বিএনপি এই যে বর্ডার ইস্যুতে এবারই প্রথম বিবৃতি দিলেন বিএনপি মহাসচিব। এর আগে কখনো তারা এইভাবে কথা বলেন, অনেক ইস্যুতেই তারা কথা বলেন। তারা চেষ্টা করেছে, কিন্তু ওই যে বললাম যখন চেষ্টাটা হয় তখন তো ভারত চিন্তা করে, তারা তো কম্পেয়ার করে যে কাকে আমি বিশ্বাস করবো। তো কোনো লাভ নাই ওই প্রতিযোগিতায় বিএনপি কোনোদিনও মানে আওয়ামী লীগকে অতিক্রম করতে পারবে না রে ভাই। কাজে এটা হলো গিয়ে আপনার রাজনৈতিক ব্যাপার। আর ভূ রাজনৈতিক যেটা আছে, ওই আমেরিকা, চীন, ভারত, ওইখানে একটা জটিল ইকুয়েশন। ওই
ওইটা একটু পরে আসছি, ওই কোয়েশ্চেনের মধ্যে আমি ওই যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস এর প্রসঙ্গটা Good. আমি বয়কটের কথাটা বলি। দেখেন, আমাদের এই ভূখণ্ডে বয়কটের ইতিহাস আছে। আমাদের যে পাক ভারতের যে স্বাধীন 47 এর আগে মহাত্মা গান্ধীর নেতৃত্ব কিন্তু ব্রিটিশ পণ্য বর্জনের একটা আন্দোলন ছিল। ভুল তথ্য দেবেন না মাসুদ কামাল। আপনার চুল পেকে গেছে কিন্তু আপনার এখনো জ্ঞান হয়নি। প্রথম কথা হচ্ছে ভুল তথ্য দেবেন না। পাক ভারত বলতে আপনি কি বুঝাচ্ছেন? পাক ভারত বলতে আপনি কি বুঝাচ্ছেন? কোথায় লেখা আছে পাক ভারত? ব্রিটিশ ভারত লেখা আছে সব জায়গায়। ইতিহাস আপনার মন গড়ন নাকি? আপনি নিজের মনের মতো করে ইতিহাস গড়বেন নাকি? কি বলতে চাচ্ছেন আপনি? পাক ভারত আন্দোলন সমস্যা? আরে ভাই, পাক আর ভারত একসাথে মিলিয়ে আন্দোলন কোথায় করেছে? 1947 সালের আগে পাক ভারত কোথায় লেখা আছে? কোন জায়গাটায় লেখা আছে পাক ভারত? পাক ভারত শব্দটা আসছে কোথা থেকে? আমার তো এটাই বুঝতে অসুবিধা হচ্ছে। 1947 সালের আগে ভারত যখন ভাগ হয়েছে 1947 সালে, তার আগে যে 200 বছর ব্রিটিশ রাজ করেছে, তখন ভারতকে বলা হতো ব্রিটিশ ভারত। ভারতকে বলা হতো ব্রিটিশ ভারত। কোথাও নেই পাক ভারত, কোথাও নেই পাক ভারত, কোথাও নেই। পাক ভারত তো হয়েছে 1947 সালের পর, যখন দ্বিজাতির উপর ভিত্তি করে ভারতকে কেটে দু টুকরো করা হয়েছিল, তখন। আপনি এটা কখনোই বলতে পারেন না পাক ভারত আন্দোলন এই 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 জিনিসটা আপনি বলতে পারেন না। এটা বলার আপনার অধিকার নেই। এই ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় এসে আপনি দেবেন না। আপনার চুল পেকে গেছে, অথচ ইতিহাস সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। এখন আমি আপনাকে একটু বলি জিনিসটা। সেই জিনিসটা হলো, আমরা যে ভারতীয় পণ্য বয়কট করছি, আমি ওই দিন বসে বসে অনেক ঘাটাঘাটি করলাম। ভারত সারা দুনিয়াতে যে তাদের যে রপ্তানি বাণিজ্য, সেই রপ্তানি বাণিজ্যের বাংলাদেশের অবস্থান হলো 5ম। এবং আমি ওদের যে অথেন্টিক যে ফিগারটা পেয়েছি 2022-এর যে ফিগারটা, সেখানে দেখেছি তারা বাংলাদেশে তাদের টোটাল রপ্তানি বাণিজ্যের 2.96% রপ্তানি করে বাংলাদেশে। সবচেয়ে বেশি করে আমেরিকায়, তারপরে করে ইউএই, তারপরে করে চীন, তারপরে নেদারল্যান্ডস, তারপরে বাংলাদেশ। এই হলো সিরিয়ালটা আমার যতটুকু মনে আছে। তার মানে আমি যদি আজকে টোটাল ইম্পোর্ট বন্ধ করে দিই ভারতের সঙ্গে, তাহলে ভারতের লস হবে তাদের টোটাল এক্সপোর্টের 2.96, মানে 3%-এর একটু কম। কথাটা খেয়াল করেন। এখন শতকরা হিসেবে এটা তো অনেক কম, টাকার হিসেবে মোটামুটি কম না, $12 বিলিয়ন মতো। তো $12 বিলিয়ন আমার জন্য অনেক, তাদের জন্য অতটা নাও হতে পারে, তাদের তো অনেক বড় ইকোনমি, তাই না? আচ্ছা, তারও চেয়ে বড় কথা, এই যে তারা রপ্তানিটা করে 2.96, এর মধ্যে সবচেয়ে, এর মধ্যে আর কি 2.96 এর মধ্যে সবচেয়ে বেশি আমরা ইম্পোর্ট করি হলো আপনার বিভিন্ন রকম কটন ইয়ার্ন, বিভিন্ন রকম আপনার মেশিনারিজ, এগুলি আমরা বেশি ইম্পোর্ট করি। আমরা যে কমোডিটি ইউজ করি, যেমন ধরেন আমি বলি আপনাকে পেঁয়াজ, পেঁয়াজের ইম্পোর্ট হলো আমাদের, এই যতটা ইম্পোর্ট আমরা করি ভারত থেকে, তার অনলি 1.04% পেঁয়াজ আমরা ইম্পোর্ট করি। চাল ইম্পোর্ট করে এরকম 1.25 এরকম কিছু একটা হবে, মানে দেড়ও না, দেড়ের চেয়েও কম। টয়লেট্রিজ যেগুলো আছে সেটার পরিমাণ 1%-এর চেয়েও কম, মানে যা ইম্পোর্ট করি তার 1%-এর চেয়েও কম। তো আমি যদি এখন বয়কট শুরু করি, আমি কোনটা শুরু করব? আমি কি ওই কটন ইয়ার্ন বন্ধ করতে পারবো? ওইটার ইম্পোর্টের পার্সেন্টেজ হলো প্রায় 19%-এর মতো। আমি কি বন্ধ করতে পারবো? ওটা তো গার্মেন্টস মালিকরা করে, ওগুলো কিন্তু ওরা করে, এবং ম্যাক্সিমাম হলো এই গার্মেন্টস মালিকরা করে, এই এরা এগুলি করে। ওরা কি বন্ধ করবে? আচ্ছা, ওরা তো আমরা যদি করতে পারবো, ওটা তো আমাদের হাতে না। তাহলে আমরা যেটা করছি, মনে করেন পেস্ট কিনছি না, সাবান কিনছি না, তেল, এগুলি কি কিনছি না, আমি চিপস কিনছি না, এগুলি কিনছি না। তো এগুলি না কিনে কি আমি ওদের অর্থনীতিকে ধসাই দিতে পারবো? আমি বলি পারবো না। কিন্তু তারপরেও আমি বলবো
তাহলে কি এটা অপ্রয়োজনীয়? না, এটা অপ্রয়োজনীয় না, এটা খুব প্রয়োজনীয়। আমি সেই ব্যাখ্যাটা দিই। যখন নাকি ভারত ছাড়ো আন্দোলন করলো এবং অসহযোগ আন্দোলন করলো মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই ভূখণ্ডের স্বাধীনতাকামীরা, তারা কি করেছে? বিদেশি কাপড় বর্জন করেছে, কাপড় আগুনে পুড়িয়ে দিয়েছে, তাঁতের কাপড় পরবে, এবং উনি চরকা দিয়ে সুতা কাটতেন, এগুলি করতেন। তো ওইগুলি বর্জন করে ইংল্যান্ডের ইকোনমিকে কি তারা ধসাই দিয়েছিল? তা কিন্তু পারে নাই। তারা কিন্তু ইংল্যান্ডের ইকোনমির উপরে হাত দিতে পারে নাই। ওটা ছিল একটা সিম্বলিক অ্যাটাক। এবং দেখেন এত বছর পরেও আমরা কিন্তু ওইটাই মনে রাখছি যে তারা বিদেশি পণ্য বর্জন করেছিল। তো আমরা যেটা করতেছি, এটা কিন্তু দেখেন, আমরা ওদের ইকোনমিকে ধ্বংস করছি না, আমরা ওদের ইমেজকে ধ্বংস করতেছি। কেন করতেছি? যে ওরা আমাদের জনগণকে মূল্যায়ন করে নাই, ওরা আমাদের জনগণের সেন্টিমেন্টকে গুরুত্ব দেয় নাই, ওরা গুরুত্ব দিয়েছে সরকারকে, আওয়ামী লীগ সরকারকে। তো ডেমোক্রেসিও তারা রেসপেক্ট করে না, নিজেরা করে ডেমোক্রেসি নাই। হ্যাঁ, তো আমরা সাধারণ মানুষ, আমরা তো কিছু করতে পারি না। আমাদের হাতে একটাই অস্ত্র আছে, তোমার জিনিস আমি কিনবো না। ধরেন আমার প্রতিবেশী একজন বড় মাতব্বর, সে আমাকে উঠতে বসতে আমাকে বেজ্জতি করে, ধমক দেয়, টমক দেয়। আমার কি করা আছে? আমি তার সঙ্গে মারামারি করতে পারবো না। আমি কি করবো? আমি তাকে অ্যাভয়েড করবো, আমি তার সঙ্গে দেখা হলে কথা বলবো না। আমি সেই কাজটাই করছি। এবং লোকে জিজ্ঞাসা করবে, কি মাতবর সাহেব আপনার সঙ্গে লোক কথা কয় নাকি? মাতবর সাহেবের কোনো জবাব নাই। আমাকে বলেন কেন? আমি বললাম সে তো লোক খারাপ। তো আমি সেই কাজটা করছি। এবং এই সিম্বলিক অ্যাটাকটা আমি মনে করি খুবই খুবই কার্যকর। এবং এই অ্যাটাকটা আমি এটাও মনে করি সফল হচ্ছে। মাসুদ কামাল সাহেব ওই আশাতেই থাকেন, সফল হচ্ছে ওই আশাতেই থাকেন। আপনাদের দোষ নেই, যত দোষ নন্দ ঘোষের, যত দোষ ভারতের। আর আপনি ভুল ইতিহাস কখনোই বলবেন না। পাক ভারত কিসের সম্পর্ক, কিসের আন্দোলন, কোন পণ্য বর্জন করেছিল পাক ভারত? আপনি যে তথ্য বলছেন 1947 সালের আগে যে অসহযোগ আন্দোলন শুরু করেছিল মহাত্মা গান্ধী, পাক ভারত 1947 সালে সালের আগে পাক ভারত আসে কোথা থেকে? পাকিস্তান নামে কোনো দেশ ছিল নাকি? পাকিস্তান তার তো জন্ম হয়েছে 1947 সালের পরে। 15ই আগস্ট দেশ ভাগ হয়েছে, সেটা আমরা জানি না? আপনি মন গড়ন ইতিহাস তৈরি করে ফেলছেন। আপনার চুল পেকে গেছে, কিন্তু আপনার ইতিহাস নলেজ নেই। আপনি সাংবাদিকতা করেছেন, কিন্তু আপনার ইতিহাস নলেজ নেই। মাদ্রাসায় পড়েছেন তো, এই জন্য। থাকলো বিএনপিকে বিশ্বাস করার কথা। দেখুন, 2004 সালের আগে যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তখন কিন্তু ভারত তাদের সাথে কাজ করেছে, ভারত সরকার কাজ করেছে, ইতিহাস বলে সেটা। কিন্তু 2004-এ কি এমন ঘটলো যে ভারত সরকার আর বিএনপির প্রতি ক্ষমতায় রাখছে না? দেখুন, বিএনপির প্রতি আস্থা আসবে, আবার ফিরবে, ভারত বিশ্বাস করবে, কাজও করবে। কিন্তু যতদিন জামায়াত থাকবে বিএনপির সাথে, ততদিন ভারত বিএনপিকে বিশ্বাস করবে না। জামায়াত বিএনপিকে ধ্বংস করে দেবে। বিএনপির দলটাই থাকবে না বাংলাদেশে যদি জামায়াতকে না ছাড়ে বিএনপি। এটা আপনারা আজকে মনে রাখবেন, ঠিক আছে? আর এই ফালতু ইতিহাস নিয়ে এসে ঘেটাঘেটি করবেন না, ভুল প্রচার করবেন না। 1947 সালের আগে পাক ভারত বলে কোনো শব্দ ছিল না। কোনো শব্দ, কোনো বইতে, কোনো ম্যাপে আপনি এই পাক ভারত দেশ আপনি খুঁজে পাবেন না। ব্রিটিশ ভারতের যখন অসহযোগ আন্দোলন করেছিল, তখন আপনারাও ছিলেন ভারতের আন্ডারে। আপনাদের জন্ম, রুট সবকিছু ভারতের সাথেই। 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তানের জন্ম হয়। 1971 সালের পরে পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম হয়। কথাটা মনে রাখবেন, ইতিহাসটা সঠিকভাবে বলার চেষ্টা করবেন। এই মন গড়ানো ইতিহাস নিয়ে কথা বলতে আসবেন না।
আর বয়কট সেটা আপনাদের ব্যাপার, আপনারা বয়কট করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। ইউরোপ কান্ট্রিতে আমাদের 4টে মার্কেট পেয়ে গেছি আমরা। বাংলাদেশের মতো দেশ যদি ভারতের পণ্য বয়কট করে দেয় তাতে ভারতের কোনো সমস্যা নেই। আর যে সমস্ত পণ্য বাংলাদেশে এক্সপোর্ট হয় সেটা তো আপনিই বললেন, গার্মেন্টসের কাঁচামাল, মেশিনারি, সরঞ্জাম, সেসব আপনাদের ক্ষমতার বাইরে, আপনারা বয়কট করতে পারবেন না। সেটা সরকার টু সরকার। এবং গার্মেন্টস মালিকরা যদি আপনাদের কথায় উঠা বসা করে তাহলে তাদের তো ব্যবসা লাটে উঠবে এবং তারাও কখনো আপনাদের কথা মানবে না, এটাই সত্য। আর একটা কথা যেটা বলছি, এই ইতিহাস সম্পর্কে যখন বলবেন তখন একটু সেন্সিয়ার হয়ে বলবেন। এই উদ্ভট ইতিহাস নিয়ে আসিয়ে বলার চেষ্টা করবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।